হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টাইম এক্সক্লুসিভ। আশা করি সবাই ভালো আছেন এবং যে বিষয়গুলো আজকে আলোচনা করব তা জানাচ্ছি প্রথমে আপনাদের। আজকের বিষয়ের মধ্যে আছে গাজায় যুদ্ধবিরতির সামনের কী ধরনের চ্যালেঞ্জ আছে, এই বিষয়টি আমরা আলোচনা করব। ট্রাম্পের রাজনীতি, শাটডাউনে ডেমোক্রেট নিয়ন্ত্রিত বিভিন্ন অঞ্চলে বিলিয়ন ডলারের ফান্ড আটকে দিচ্ছেন তিনি, এটা তার এক ধরনের কৌশল। এই বিষয়টি আজকে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে। এডুকেশন ডিপার্টমেন্টে আরও চাকরিচ্যুতির ঘটনা করেছে ট্রাম্প প্রশাসন এবং এটা এক ধরনের খুব বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সর্বত্র। নিউ ইয়র্ক সিটি নির্বাচন আপডেট, এই বিষয়টি আজকে আমরা জানার চেষ্টা করব। এবং বাংলাদেশে আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে সেনা কর্মকর্তা যাদের বিরুদ্ধে আপনার সমন জারি করেছে অথবা আপনার ওয়ারেন্ট জারি করেছে, এটা নিয়ে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং এটা লিগেল কি রেমেডি আছে এই বিষয়টি বোঝার আমরা চেষ্টা করব। এবং বাংলাদেশের কিছু উপদেষ্টার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছে বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি এবং জামাত। এরা কারা এবং কেন এই অভিযোগ, এই বিষয়টিও আজকে আলোচনা করব। কারণ বাংলাদেশে বর্তমান নির্দলীয় সরকার রয়েছে, এই সরকারের বিরুদ্ধে কারা অভিযোগ করছে এবং কেন অভিযোগ, এই বিষয়টি বোঝার চেষ্টা করব। আজকে অতিথি যারা আছেন তাদের মধ্যে থাকবেন জনাব হাসান ফেরদৌস, কাজী ফৌজিয়া, আমাদের সাথে আছেন জনাব শেখ আখতারুল ইসলাম, তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী, তিনি আমাদের সাথে আছেন বেশ কয়েকদিন পরে। জনাব আখতারুল ইসলাম, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং ইব্রাহিম চৌধুরী খোকন আমাদের সাথে থাকবেন। যাই শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে জয়েন করেছেন, আশা করি সবাই আমাদের অনুষ্ঠানটি শেয়ার করবেন। নাজমুল হাসান, যাচ্ছি আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মঙ্গলবার, অক্টোবর মাসের 14 তারিখ। একটু আগে তাহের বলছিল হামাস এবং ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে। এই যুদ্ধবিরতি ইতিমধ্যেই চাপের মধ্যে পড়েছে। তার কারণ আজকে হামাস কিছুটা বিলম্ব করেছিল যারা মৃত জিম্মি ছিল তাদের দেহাবশেষ হস্তান্তরের ব্যাপারে, এবং এতে ইসরায়েল বাহিনী চরমভাবে ক্ষুব্ধ হয়। ইসরায়েল হামাসে যাওয়ার জন্য যে সমস্ত রিলিফ ট্রাক ছিল সেগুলির যাত্রাপথ বন্ধ করে দেয় এবং এই মিশরের সাথে গাজার যে পয়েন্টটি রয়েছে, যে পয়েন্ট দিয়ে আসা যাওয়া করা যায়, সেটিও তারা বন্ধ করে দেয়। এর কি কয়েক ঘন্টা পর হামাস অবশ্য সেই মৃত জিম্মিদের দেহাবশেষ হস্তান্তর করলে রেড ক্রসের কাছে, এবং রেড ক্রস যখন সেটিকে ইসরায়েলি সীমান্তে নিয়ে যায় তখনই আবার পুনরায় সেটি চালু করে দেওয়া হয়। এবং এর ফলে ধারণা করা হচ্ছে যে সামান্যতম কিছু যদি বরখেলাপ ঘটে চুক্তি পালনে, সেটি ইসরায়েল যে কোনো সময় একতরফা ইউনিল্যাটারাল যেটাকে বলা হয় সেই ব্যবস্থা গ্রহণ করতে পারে। ইতিমধ্যেই অবশ্য হামাসও কিছুটা প্রস্তুতি গ্রহণ করতে শুরু করেছে তাদের অবস্থানকে সুদৃঢ় করার জন্য, এমন সংবাদও বেশ কয়েকটি মিডিয়া প্রচার করেছে আজকে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য বলেছেন আজকে খুব হুমকি স্বরে তিনি বলেছেন কথাটি, যে হামাস যদি এই যুদ্ধবিরতি চুক্তির বরখেলাপ করে তাহলে তাদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া ছাড়া আর কোনো কিছুর অবশিষ্ট থাকবে না, তাদেরকে সম্পূর্ণ। তবে তবে তিনি বলেছেন যে তিনি সেই মিলিটেন্ট গ্রুপ অর্থাৎ হামাসের কথা তিনি বলেছেন যে তারা যদি তাদের অস্ত্র পরিত্যাগ না করে তাহলে তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে। এবং তিনি বলেছেন যে আহ, 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 হামাসের যে সমস্ত যুদ্ধ যারা করেছে তারা যদি এখনো তাদের সেই অলিকল্পনায় থাকে তবে সেটি তাদের জন্য খুব ভয়াবহ পরিণতি ডেকে আনবে। এর পাশাপাশি অবশ্য জাতিসংঘ যারা যে বাহিনী দলটি এখনো অবশিষ্ট রয়ে গেছে গাজায়, তাদেরকে অবশ্য আজকে জানিয়েছেন যে ইসরায়েলি কর্তৃপক্ষ যে তারা হামাস যে এখনো পুরোপুরি অস্ত্র সমর্পণ করেনি সেই বিষয়টি তারা জাতিসংঘ বাহিনীকে জানিয়েছে। এবং তারা বলেছে যে তারা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে, অর্থাৎ ইসরায়েল যে হামাস সম্পূর্ণভাবে অস্ত্র পরিত্যাগ করেছে, ততক্ষণ পর্যন্ত তারা জাতিসংঘ বাহিনী যদি ত্রাণ সামগ্রী পাঠানোর চেষ্টা করে সেগুলো তারা অনুমতি দেবে না ইসরায়েল, সে কথাও জাতিসংঘকে জানিয়েছে। তবে তারা বলেছে যে মানবিক দিক থেকে বিবেচনা করে যে পরিমাণ পাঠানোর জন্য তারা প্রতিশ্রুতি দিয়েছিল গাজাতে ইসরায়েল এই সামরিক যুদ্ধবিরতির চুক্তিতে, তার অর্ধেক তারা আপাতত পাঠানোর অনুমতি দেবে গাজায়। পূর্ণ মাত্রায় তারা অনুমতি দেবে না যতক্ষণ পর্যন্ত তারা নিশ্চিত না হবে যে হামাস সম্পূর্ণ অস্ত্র পরিত্যাগ করেছে।
আরেকটা জিনিস যেটি বলার চেষ্টা করছি সেটা হচ্ছে অতএব যে এই এই বিষয়টি এখন মোটামুটি যে ইসরায়েলের উপর নির্ভর করছে, যদিও বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প বরাবরই বলে আসছেন যে যুদ্ধবিরতি টিকবে, এবং 3000 বছরে নাকি এমন যুদ্ধবিরতি হয়নি, 3000 বছর অপেক্ষা করতে হয়েছে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে এই ধরনের যে চুক্তির জন্য, কিন্তু সেটি এখনো 3 দিনও অতিক্রান্ত হয়নি। আর এর মধ্যেই চাপের মধ্যে পড়েছে। যাক, এই অবস্থা হচ্ছে সর্বশেষ সেখানে গাজার পরিস্থিতি। আহ, এবং আজকে প্রেসিডেন্ট ট্রাম্প অবশ্য জানিয়েছেন যে ভেনিজুয়েলার ভেনিজুয়েলার সমুদ্র উপকূলে আরো একটি জাহাজকে তারা নৌকা, ছোট নৌকা, তারা যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিমান সেগুলোতে সেই বিমান নৌকাতে আঘাত করেছে। তার কারণ যুক্তরাষ্ট্রের ধারণা, বদ্ধমূল হয়েছে সেই নৌকাগুলোতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে মাদক পাচার করা হচ্ছিল, এবং এই জন্য যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিমান সেই নৌকাকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সেখানে গুলিবর্ষণ করে, এবং এতে সেই ছোট নৌকায় থাকা 6 জন তাৎক্ষণিকভাবেই মৃত্যুবরণ করেন। সেটি অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা করেছেন। এবং এই পর্যন্ত গাজার উপকূলে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর আক্রমণে এবং বিমান বাহিনীর ব্যবস্থা গ্রহণের ফলে এ পর্যন্ত 27 জন নিহত হয়েছেন এই নৌকাগুলিতে, যেগুলোতে ট্রাম্প প্রশাসন বরাবরই দাবি করে এসেছেন যে এই নৌকাগুলির মাধ্যমে যে মাদক পাচার করার যে নেটওয়ার্কটিকে চালু রেখেছে ভেনেজুয়েলা কর্তৃপক্ষ, তার বিরুদ্ধেই যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে শাটডাউন দীর্ঘস্থায়ী হতে পারে এমন একটি আশঙ্কা দেখা দিয়েছে, যেটি স্পিকার মাইক জনসনও বলেছেন গতকাল, যে ডেমোক্র্যাটদের অনমনীয় মনোভাবের কারণে এবার প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম শাটডাউন দীর্ঘস্থায়ী হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদের শাটডাউন কিন্তু রেকর্ড স্থাপন করেছিল, এবং ধারণা করা, আশঙ্কা করা হচ্ছে ইনফ্যাক্ট যে এবারের দ্বিতীয় শাটডাউনটি সেটিও সেই রেকর্ডকে হয়তো অতিক্রম করে যেতে পারে। তার কারণ ডেমোক্রেটরা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের ব্যাপারে, কেয়ার অ্যাক্টের যে যে প্রিমিয়ামের যে সুবিধাটি ছিল, যেটি বিগ বিউটিফুল বিলের মাধ্যমে বাতিল করা হয়েছে, সেটি পুনর্বহাল করা না হলে ডেমোক্রেটরা কোনো অবস্থাতেই এই এই শাটডাউন যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়া বন্ধ করার যে প্রক্রিয়া তাতে অংশ নেবে না। গতকালও আরেক দফা ভোটাভুটির চেষ্টা করেছে রিপাবলিকানরা কিছু ডেমোক্র্যাট সদস্যকে বুঝিয়ে শুনিয়ে তাদের পক্ষে নেওয়ার জন্য, কিন্তু এখনো পর্যন্ত অন্তত পক্ষে 5 জন ডেমোক্র্যাট রয়েছেন যারা কোনোভাবেই রিপাবলিকানদের সমর্থন দিবেন না ঘোষণা করেছেন। রিপাবলিকানরা অবশ্য 3 জন ডেমোক্র্যাটের সমর্থন ইতিমধ্যে পেয়েছেন, কিন্তু তাদের দরকার 6 জনের, কারণ তাদের একজন সদস্য রিপাবলিকান, আর তিনি অবশ্য রিপাবলিকানদের এই শাটডাউন প্রত্যাহারের ব্যাপারে প্রস্তাবে সমর্থন দিচ্ছেন না। অতএব এখনো অন্তত 6 জনের প্রয়োজন, 5 জনের প্রয়োজন। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখনো পর্যন্ত 5 জন ডেমোক্রেট অনমনীয় মনোভাবে রয়েছেন, এবং সেই জন্যই এই 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 শাটডাউন প্রক্রিয়াটি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন সবাই, স্পিকার জনসন সহ। তবে রিপাবলিকানদের নেতৃত্বের একটা বড় অংশ, বিশেষ করে যার মধ্যে সিনেটর পুনঃ রয়েছেন, আরো কয়েকজন সিনেটর রয়েছেন, তারা বলেছেন যে তারা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের প্রিমিয়ামের বিষয়ে ডেমোক্রেটদের সাথে একটি সমঝোতা আসতে প্রস্তুত, কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যে শর্ত দিয়েছেন যে ডেমোক্রেটদের আগে মেনে নিতে হবে শাটডাউন প্রক্রিয়াটি প্রত্যাহার করার বিষয়, তারপরেই তারা বিবেচনা করবেন। কিন্তু ডেমোক্রেটদের নেতৃত্ব সিনেটর শুমার এবং হাকিম জেফ্রিস দুজনেই বলছে যে ট্রাম্প প্রশাসনকে বিশ্বাস করার কোনো সুযোগ তাদের কাছে এখন আর নেই। অতএব তারা তাদের অবস্থানে শক্ত থাকবেন বলে তারা আবারও জানিয়েছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে তবে নভেম্বর 1 তারিখের মধ্যে ওবামা কেয়ার, যেটা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় যে ওপেন এনরোলমেন্ট, অর্থাৎ সবাই সেখানে সংযুক্ত হতে পারে, তার আগেই ডেমোক্রেট নেতৃত্ব চান যে রিপাবলিকানরা সেই যে বিগ বিউটিফুল বিলের মাধ্যমে যে সাবসিডি দেওয়ার কথা রয়েছে, ট্যাক্স সাবসিডি যেটি প্রত্যাহার করা হয়েছে, সেটি পুনর্বহাল করেন নভেম্বর 1 তারিখের আগেই। অতএব আপাতত দৃষ্টিতে নভেম্বর 1 তারিখে শাটডাউন বন্ধ হবে এমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি, আপনারা জানেন যে এই শাটডাউনকে কেন্দ্র করে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যিনি প্রধান রয়েছেন, চিফ ক্রিস্টি নোয়েম, একটি ভিডিও বার্তা দিচ্ছেন, যেটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে প্রচার করা হচ্ছে। সেই ভিডিও বার্তায় বলা হচ্ছে যে ডেমোক্রেটদের অনমনীয় মনোভাবের কারণে শাটডাউন দীর্ঘায়িত হচ্ছে, কিন্তু নিউ ইয়র্ক এবং নিউ জার্সির অধীনস্থ পোর্ট অথরিটি অফ নিউ ইয়র্ক এন্ড নিউ জার্সির
কর্মকর্তারা সিদ্ধান্ত নিয়েছেন তারা নিউ ইয়র্ক এবং নিউ জার্সির কোনো বিমানবন্দরে সেই ভিডিও বার্তাটি প্রচার করবেন না। তার কারণটি হচ্ছে যে পোর্ট অফ নিউ ইয়র্ক এবং নিউ জার্সির যে চার্টার রয়েছে সেখানে বলা রয়েছে যে কোনো রাজনৈতিক বক্তব্য, সেটি পক্ষে হোক আর বিপক্ষে হোক, কোনো দলের পক্ষে কিংবা বিপক্ষে যেটাই হোক, তারা সেটি প্রচার করবেন না। তারা অরাজনৈতিক চরিত্রটি পোর্ট অফ নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অথরিটির অক্ষুণ্ণ রাখতে চান। অর্থাৎ সেই চার্টার অনুযায়ী, তাদের সেই নীতিমালা অনুযায়ী তারা ক্রিস্টি নোয়েমের এই একতরফা ডেমোক্রেটদের অভিযোগ করা, ডেমোক্রেটদের বিরুদ্ধে ডেমোক্রেটদের দায়ী করে পেশ করা এই ভিডিওটি তারা প্রচার করবেন না। এবং গভর্নর ক্যাথি হোকুলও এই বিষয়ে সাধুবাদ জানিয়েছেন নিউ ইয়র্ক এবং নিউ জার্সির পোর্ট অথরিটি অফ নিউ ইয়র্ক এবং নিউ জার্সিকে। তো আপাতত নিউ ইয়র্ক স্টেট এবং নিউ জার্সি স্টেটের কোনো বিমানবন্দরে এই হোমল্যান্ড সিকিউরিটি যিনি প্রধান ক্রিস্টি নোয়েমের এই ভিডিও বার্তাটি প্রচার করা হচ্ছে না, যেখানে ডেমোক্রেটদের দায়ী করা হয়েছে এই শাটডাউনের জন্য। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আমেরিকানরা যারা ইউরোপে যেতে চান, তাদের মধ্যে ইতিমধ্যেই ইউরোপ নতুন একটি এক্সিট এন্ট্রি সিস্টেম চালু করেছে। এবং সেই এক্সিট এন্ট্রির আওতায় প্রতি আমেরিকান নাগরিককে ইউরোপের কোনো দেশে প্রবেশ করার আগে এখন তাদের বায়োমেট্রিক ছাপ রাখা হবে, এবং সেটি ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট এবং সেটি কম্পিউটারে রেখে দেওয়া হবে। তার কারণ যাতে তারা কখন ইউরোপে প্রবেশ করছেন আর কখন বেরিয়ে আসছেন, ইউরোপের নিরাপত্তা ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য ইউরোপের 29টি দেশ সম্মিলিতভাবে এই এই সিদ্ধান্ত কার্যকর করেছে ইতিমধ্যেই। এবং এর ফলে এখন থেকে আমেরিকার হয়ে আমেরিকান পাসপোর্ট ব্যবহার করা যারা যাবেন, এতদিন তাদের বিনা ভাষায় ভিসায় ইউরোপে যেতে পারতেন, কোনো বায়োমেট্রিক দেওয়ার প্রয়োজন ছিল না, শুধুমাত্র একটি সিল লেগে যেত পাসপোর্টে। কিন্তু এখন থেকে আর সেটি হচ্ছে না। এখন তাদের সবাইকে প্রথমবার অন্তত বায়োমেট্রিকটি দিতে হবে, তবে পরবর্তীতে বায়োমেট্রিকটি দিতে হবে না। তার কারণ এই প্রযুক্তির বিষয়ে অন্তত 2 বছর সেই সিস্টেমে সেটি অব্যাহত রাখা হবে, সেই বায়োমেট্রিক ছাপগুলো। আহ এবং এর ফলে 29টি দেশে এই সিস্টেম, ইউরোপের 29টি দেশে এই বায়োমেট্রিক পদ্ধতিটি চালু করা হয়েছে আমেরিকান পাসপোর্টধারীদের জন্য। এবং দেশগুলি হচ্ছে আহ অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, চেকোস্লোভাকিয়া, চেচনিয়া, তারপরে ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইটালি, লাটভিয়া, লিechtenstein, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন এবং সুইজারল্যান্ড। প্রায় প্রত্যেকটি ইউরোপীয় দেশ এর মধ্যে রয়েছে। নিউ ইয়র্ক সিটির কনজেশন টোল, যেটি এই বছরের শুরুতে চালু হয়েছিল, সেই টোল আদায়ের কারণে এমটি এর বাড়তি আয় হয়েছে গত আগস্ট মাস পর্যন্ত $365 মিলিয়ন। নিউ ইয়র্কের সিটির সাবওয়ে সিস্টেম, বাস সিস্টেমকে আরো প্রযুক্তিগতভাবে উন্নততর সেবা প্রদানের জন্য এই বরাদ্দ ব্যবহার করা এই এই আদায়কৃত অর্থ ব্যবহার করা হবে বলে এমটিএ কর্তৃপক্ষ জানিয়েছে। এবং এতে ম্যানহাটনের উপর গাড়ির চাপও হ্রাস করা সম্ভব হয়েছে বলে তারা জানিয়েছে। তবে এই বছরের শেষ নাগাদ, বর্তমানে আগস্ট মাস পর্যন্ত যে $365 মিলিয়ন আদায় করা হয়েছে, সেটি 500 মিলিয়ন পর্যন্ত আদায় করা সম্ভব হতে পারে বলে এমটিএ কর্তৃপক্ষ পূর্বাভাস দিয়েছেন। নিউ ইয়র্ক স্টেটের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস, যিনি প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত হয়েছেন মর্টগেজ ফ্রডের মামলায়, তিনি এই প্রথমবারের মতো ইন্ডাক্টেড হওয়ার পর জনসমক্ষে এসেছেন গতকাল সন্ধ্যায়। এবং সেই জনসমক্ষে এসেই তিনি এন্ডোর্স করেছেন, সমর্থন দিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জোহরান মামদানিকে। এবং আপনারা জানেন যে জোহরান মামদানিকে গভর্নর হোকুল ইতিমধ্যে এন্ডোর্স করেছেন। নিউ ইয়র্ক স্টেটের যিনি ডেমোক্রেটিক পার্টির প্রধান রয়েছেন তিনিও এন্ডোর্স করেছেন। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটির যিনি চেয়ারম্যান তিনিও এন্ডোর্স করেছেন। কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেস সমর্থন করেছেন এই পর্যন্ত। তবে দুইজন সিনিয়র নেতা যুক্তরাষ্ট্র কংগ্রেসে এবং যারা দলের নেতা সিনেটে এবং হাউসে, সেই হাকিম জেফরি যিনি যুক্তরাষ্ট্র কংগ্রেসের যিনি ডেমোক্রেটদের নেতা, এবং সিনেটর চাক শুমার যিনি যুক্তরাষ্ট্র সিনেটের ডেমোক্রেটদের নেতা, তারা দুজনে কিন্তু এখনো পর্যন্ত তাদের সমর্থন আনুষ্ঠানিকভাবে ব্যক্ত করেনি। তারা অবশ্য জোহরান মামদানির ব্যাপারে
ইতিবাচক কিংবা নেতিবাচক কোনো মন্তব্যই এখনো পর্যন্ত করছেন না। আর ওদিক থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে হুমকি দিয়েছেন, বরাবরই তিনি দিয়েছেন, যেদিন থেকে জোহরান মামদানি ডেমোক্র্যাট প্রাইমারিতে বিজয়ী হয়েছেন, আর সেদিন থেকে তিনি বলে আসছেন যে শেষ পর্যন্ত যদি জোহরান মামদানি নির্বাচিত হয় নিউ ইয়র্ক সিটির মেয়র হিসেবে, তাহলে তিনি নিউ ইয়র্কে যে ফেডারেল ফান্ডের বরাদ্দ রয়েছে সেটি আর দেবেন না, সেটি মামদানির মেয়র নির্বাচিত হওয়ার শাস্তি স্বরূপ তিনি ফেডারেল ফান্ডকে ব্যবহার করবেন, যেটি নিউ ইয়র্ক সিটির জন্য ফেডারেল সরকার বরাদ্দ করে থাকে। আপাতত এখানে শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজবুল হাসান, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে আছেন, যেটা বলছিলাম আগে, শেখ আখতারুল ইসলাম, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমাদের সাথে আছেন আমাদের প্রিয়জন হাসান ফেরদৌস এবং ইব্রাহিম চৌধুরী খোকন। হাসান ভাই, প্রথমে আজকে থেকে আপনার থেকে শুরু করি। আজকে হাসান ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? জনাব হাসান ফেরদৌস। হ্যাঁ, শুনতে পাচ্ছি, সরি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আপনাকে দিয়ে শুরু করি, বিকজ ভেরি হার্ট ইস্যু। যে আপনি জানেন যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এবং বাট অনেকেই মনে করছেন যে চ্যালেঞ্জ, আজকে নিজের দিনেও কিছুটা উত্তেজনা বিরাজ করেছে এবং চ্যালেঞ্জ সামনে আছে, এবং এক্ষেত্রে আমরা জানতে চাই যে কি কি চ্যালেঞ্জ হতে পারে সামনে এই শান্তি চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে, অথবা এখানে কি ধরনের উত্তেজনার সৃষ্টি হতে পারে, এবং যদি চুক্তিভঙ্গের কি কারণে চুক্তিভঙ্গ হতে পারে। জি, ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই মুহূর্তে এই সিজ ফায়ারটা দীর্ঘস্থায়ী হবে কিনা। পার্মানেন্ট বলছি না আমি, এই দুদিন হয়েছে সিজ ফায়ার স্থায়ী হয়েছে, কন্টিনিউ করবে কিনা। এই মুহূর্তে প্রধান চ্যালেঞ্জ হচ্ছে হামাসকে ডিসআর্ম করা। আপনারা জানেন যে এই চুক্তিতে শর্ত আছে যে হামাস তার অস্ত্র সংবরণ করবে, হামাস রাজি হয়েছে। কিন্তু যে প্রশ্নটা এখনো অস্পষ্ট হচ্ছে যে হামাস কার কাছে অস্ত্র হস্তান্তর করবে, ইসরায়েলের কাছে নাকি অন্য কোন আরব দেশের কাছে, না প্যালেস্টাইন অথরিটির কাছে, এইটি স্পষ্ট নয়। হামাস কোনোভাবেই তাদের অস্ত্র ইসরায়েলকে দেবে না, ইসরায়েলি সৈন্যবাহিনীকে দেবে না, কারণ সেটা হবে ওপেনলি সারেন্ডার করা, এটা তারা করবে না। এই প্রশ্নটি এখনো অস্পষ্ট। আমরা জানি যে কয়েক হাজার, প্রবাবলি 10-12 হাজার হামাস সৈন্য তো নয়, মিলিশিয়া এখনো অ্যাক্টিভ আছে। গতকাল এবং আগের দিন দেখেছি আমরা যে একাধিক লোকাল মিলিশিয়া কিন্তু ইসরায়েল স্পন্সর করেছিল, পাল্টা গ্রুপ তৈরি করেছিল, গুন্ডা বাহিনী তারা তৈরি করেছিল হামাসের উপর আক্রমণ করবার জন্য। হামাস সেই বাহিনীর উপর আক্রমণ করেছে এবং প্রায় 20 জন প্রথম দিনই কিন্তু এদের হাতে মারা গেছে। মানে একদিকে সিজফায়ার হচ্ছে, লোক উৎসব করছে, অন্যদিকে প্রায় একই সময় হামাসের গুলিতে নিহত হচ্ছে হামাস বিরোধী প্যালেস্টিনিয়ান গ্রুপ গাজাতে। আমরা এখন শুনতে পাচ্ছি যে এটি ইসরায়েল এবং প্রেসিডেন্ট ট্রাম্প, মানে আমেরিকান প্রশাসন আগে থেকে জানতো এবং তাই তারা এটা অ্যালাউ করেছে। তারা এটা অ্যালাউ, ট্রাম্প সাহেব নিজে বলেছেন এটা খুব ডেঞ্জারাস এলিমেন্টস, খুব ভয়াবহ এলিমেন্টস সেখানে আছে, এদেরকে নিরস্ত করতে হবে, এবং সে করার ভারটা প্রাথমিকভাবে দেওয়া হয়েছে এদের হাতে। কিন্তু যেটা বললাম, অস্ত্র ডিসআর্ম কিভাবে হবে, কার হাতে করবে, সেই প্রশ্নটা এখনো অস্পষ্ট আছে। এটা 1 নম্বর। 2 নম্বর, আমরা জানি যে প্রাথমিকভাবে ইসরায়েল তার সৈন্যবাহিনী ছড়িয়ে নিয়েছে দক্ষিণ থেকে উত্তরে, কিন্তু 53% কিন্তু গাজার এখনো নিয়ন্ত্রণে। হামাস দাবি করেছে যে এই পিস ট্রিটি কার্যকর হতে হলে সকল ইসরায়েলি সৈন্যকে সরিয়ে নিতে হবে। এইটা নিয়ে এখন টাল বাহানা চলছে। 2, 3 হচ্ছে যেটা নিয়ে ইনফ্যাক্ট এই পুরো ট্রিটিটাই ভেস্তে যেতে পারে, তা হচ্ছে যে যারা যে সমস্ত জিম্মি ছিল, আমরা জানি যে 20 জন জিম্মি জীবিত অবস্থা ছিল, তারা ফিরে এসছে, মহা উৎসব হয়েছে, ইসরায়েলি উৎসব হয়েছে গাজাতেও। কিন্তু বাকি যে 28 জন ছিল যাদের দেহাবশেষ, তাদের মাত্র 4 জনকে হ্যান্ড ওভার করা হয়েছে। ইসরায়েলকে আগেই হামাস জানিয়েছিল যে ভাই, আমরা জানি না কোথায় আছে, কোন টানেলের মধ্যে পড়ে আছে, বেঁচে আছে, মরে আছে, কি অবস্থায়, উই হ্যাভ নো ক্লু। ফলে 72 ঘন্টার মধ্যে যে চুক্তিতে বলা আছে 72 ঘন্টার মধ্যে সবাইকে হ্যান্ড ওভার করতে হবে, সেটি আমরা করতে পারবো না, এটা পসিবল নয়। এটি
ট্রাম্প সাহেব মেনে নিয়েছিলেন, ইসরায়েলও প্রাথমিকভাবে মেনে নিয়েছিল, কিন্তু এখন ইসরায়েল বলছে যে হামাস ওপেনলি এই চুক্তি ব্রিচ করছে, ভঙ্গ করছে। ভঙ্গ তারা করছে না, তারা আগেই বলেছে তারা আমরা জানি না বলে। এখন যে প্রস্তাবটা এসছে হচ্ছে যে যৌথভাবে খোঁজা হবে, হামাস খুঁজবে, প্যালেস্টিনিয়ানরা খুঁজবে, ইসরায়েল খুঁজবে, আমেরিকাও খুঁজবে। ফাইনাল স্টাম্বলিং ব্লক 1 নম্বর থেকে আসছি আমি, ডিজার্ম কিভাবে করবে। আজকে আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যদি হামাস ডিজার্ভ না করতে রাজি না হয়, সেক্ষেত্রে আমেরিকা উইল টেক কেয়ার অফ ইট। আমেরিকা এই দায়িত্ব নেবে ডিজার্ভ করতে, আই উইল গেট ইট ডান, ট্রাম্প সাহেব বলেছেন। আমরা কি জানি যে ইতিমধ্যে একটি প্রস্তাব ফ্লোট করা হয়েছে, তা হচ্ছে যে বাই ব্যাক করবার জন্য এই অস্ত্রগুলি ওদের হাতে আছে, বারুদ ওদের হাতে আছে, অস্ত্রগুলি বাই ব্যাক আমরা কিনে নেব। এবং এই জন্য একটা ফান্ডও করা হয়েছে, একটা আন্তর্জাতিক ফান্ডও তৈরি করা হয়েছে বা তৈরি করার পর্যায়ে আছে, যে ফান্ডের মাধ্যমে এদের কাছ থেকে অস্ত্রগুলি কিনে নেওয়া হবে। আমরা এখন এই পর্যায়ে আছি, ব্যাপারটা একটু টেনুয়াস, একটু ভঙ্গুর অবস্থায় আছে। প্রথম কথা বললাম যেটা আপনাকে আমি, তা হচ্ছে যে ইসরায়েল অভিযোগ করছে হামাসকে তারা শর্ত ভঙ্গ করছে, 1 নম্বর। 2 নম্বর, হামাসের সাথে ফিলিস্তিনিদের লড়াই চলছে, 2। 3 নম্বর, অস্ত্র সংবরণ নিয়ে আমেরিকা হস্তক্ষেপ করতে পারে যদি হামাস রাজি না হয়। এই প্রতিটি ইস্যু কিন্তু প্রাইমারি ইস্যু। এর পরের চ্যালেঞ্জ হবে যে ঠিক আছে অস্ত্র হ্যান্ডওভার করা হলো, তারপরে গাজা শাসন করবে কে, গাজা রান করবে কে। এই জিনিসটা আমরা জানি যে 20 দফাতে বলা হচ্ছে যে একটি ট্রানজিশনাল অন্তর্বর্তীকালীন আন্তর্জাতিক প্রশাসন কাজ করবে, যার দায়িত্ব থাকবে বোর্ড অফ পিস সো কল, এবং যার অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্ব থাকবেন টনি ব্লেয়ার বলা হয়েছিল। সেটি এখনো স্পষ্ট নয় কারা কারা থাকবে। যে নামগুলি পেয়েছি আমরা বোর্ড অফ পিসে, তারা সবাই নাম করা বিভিন্ন দেশের, আমেরিকান আছে, ইজিপশিয়ান আছে, জর্ডানিয়ান আছে, বিলিয়নিয়ার্সরা, ব্যবসায়ীরা। এটা কেউ স্ট্র্যাটেজিক থিঙ্কার নয়, প্ল্যানার নয়, বড় বড় ব্যবসায়ী যারা প্রবলি ফান্ডিং করতে পারবে, কিন্তু এই প্ল্যানটাকে এক্সিকিউট করার ক্ষমতা তাদের নেই। এখন চেষ্টা হচ্ছে যে এমন টেকনোক্র্যাট খুঁজে বের করতে, প্যালেস্টিনিয়ান টেকনোক্র্যাট যারা পলিটিক্যালি আনঅ্যাফিলিয়েটেড, তারা হামাস নয়, তারা পিও নয়। কারণ ইসরায়েল একটা প্রস্তাব শর্ত দিয়েছে যে আমরা কোনোভাবেই বর্তমান পিএ মানে প্যালেস্টিন অথরিটি কাউকে আমরা এই কমিটিতে রাখবো না, এই যে ট্রানজিশনাল অন্তর্বর্তীকালীন সরকার বা প্রশাসন, তাতে নেব না। সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে এমন কে আছে প্যালেস্টিনিয়ান টেকনোক্র্যাট যে হামাসের সঙ্গে যুক্ত নয়, পিএর সঙ্গে যুক্ত নয়। এই বিষয়গুলি এই মুহূর্তে সকল পক্ষ খুঁজে দেখছে। আমরা আশা করছি আগামী 48 আওয়ার্সের মধ্যে আমরা কি মূল প্রশ্নগুলির উত্তর আমরা পেয়ে যাব। আবার সংক্ষেপে বলি আমি, প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ডিজার্ভ করা, ট্রাম্প সাহেব বলেছেন তিনি ব্যবস্থা নেবেন। 2 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে সিজ ফায়ার কন্টিনিউ করা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে নতুন সরকার যে গঠিত হবে কে তাদের অন্তর্ভুক্ত হবেন তা নিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো। এইগুলি এই মুহূর্তে চ্যালেঞ্জ বলে আমি মনে করি। Thank you so much. Hassan bhai, any update of the shutdown? শাটডাউনের শেষ প্রস্তাবটি ডেমোক্রেটদের ভোটের কারণে সিনেটে আপনারা জানেন 7টা ভোট লাগবে, 7টা ভোট না হওয়াতে সেই প্রস্তাবটা আবারও বাতিল হয়েছে। মিনওয়াইল এই শাটডাউনকে ব্যবহার করে প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক লে অফ করে দিচ্ছেন। 4000 কথা আগে বলেছিলাম আপনাদেরকে, দেখা যাচ্ছে যে এই সংখ্যাটা আরো বাড়ছে এবং উনি স্পষ্টই বলেছেন তিনি ডেমোক্রেটিক সিটিতে, ডেমোক্রেটিক কন্ট্রোল স্টেটসগুলিতে ফান্ডিং বন্ধ করে দেবেন এবং লে অফ, ম্যাসিভ লে অফ তিনি করবেন। এবং ভয় হচ্ছে যে আমি বোধহয় গতকাল বলেছিলাম যে অলরেডি মূল চ্যালেঞ্জ হচ্ছে কেন কোনো রকম আওয়াজ নাই, কেন কোনো রকমের প্রতিবাদ নেই, রাস্তার লোক নেই কেন। তার মূল কারণ হচ্ছে যে আমরা কেউই ব্যক্তিগতভাবে কিন্তু আক্রান্ত হচ্ছি না, আমাদের কোনো ক্ষতি হচ্ছে না। কিন্তু এই সপ্তাহ থেকে আপনাদের সোশ্যাল সিকিউরিটি চেক আপনারা দেখবেন বাউন্স হচ্ছে বা পাচ্ছেন না, আপনারা ভেটারানসরা তাদের পেমেন্ট পাচ্ছে না। এখন শুরু হবে এই সপ্তাহ থেকে, কারণ লোক নিয়ে কাজ করার। সেকেন্ড প্রবলেম হবে যদি ট্রাম্প সাহেবের এই লে অফের ফলে এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা চাকরি থেকে অব্যাহতি পান, সেক্ষেত্রে পুরো আমেরিকার বিমান প্রশাসন, এয়ার কন্ট্রোল অকেজ হয়ে পড়বে, তাতে আমাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আর শেষ কথা হচ্ছে যে প্রায় কয়েক লক্ষ লোকের চাকরি গেছে, কেমন কয়েক লক্ষ লোকের চাকরি গেছে মানে তাদেরকে ফার্লো করা হয়েছে। ফার্লো করা মানে আপনাকে বেতন পাবেন না, চাকরিতে আপনি আছেন, ঘরে বসে থাকেন আপনি,
আর কিছু লোককে বলা হয়েছে, প্রায় 7 লক্ষ লোককে বলা হয়েছে তুমি চাকরি করো কিন্তু বেতন তুমি পাবে না। এখন বেতন না পাওয়া মানেটা কি? আপনার আয় নেই। আয় নেই মানেটা কি? আপনি খরচ করছেন না। খরচ করছেন না মানেটা কি? ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে। এই ইকোনমি এই ভয়টা ক্রমান্বয়ে বাড়ছে যে যদি খরচ, লোকের হাতে পয়সা না থাকে এবং এর প্রতিক্রিয়ায় ইকোনমি যদি ক্ষতিগ্রস্ত হয়, তার চাপটা দুই দলই, ডেমোক্রেটরাও রিপাবলিকানরাও, বাট মূলত রিপাবলিকানরা ফিল করবে, কারণ তারা এই মুহূর্তে প্রশাসনে, তারা এই মুহূর্তে নেতৃত্বে। ডেমোক্রেটরা বলছে আমরা অপোজিশনে, আমরা কোনো কিছু কন্ট্রোল করি না। সো রেসপন্সিবিলিটি লাইজ উইথ ইউ, মিনিং দ্য রিপাবলিকানস। থ্যাংক ইউ সো মাচ। এবং আরেকটা জিনিস আপনাকে, আপনি নিজেও তো বুঝতে পারছেন যে আগে এক সময় আমরা আলোচনা করছিলাম যে জিনিসপত্রের দাম নিয়ে, এবং জিনিসপত্রের দাম তো কোনোভাবে কমেই নেই, বরঞ্চ দিনে দিনে বাড়ছে। আপনি বাজারে গেলে এটার তাপটা বুঝতে পারবেন। একসময় ডিমের কথা বলা হচ্ছে, বাট ডিম ইজ নট বিগ ইস্যু। ইস্যু ইজ আপনি তেল বলেন, মাছ বলেন, মশলা বলেন, ডাল বলেন, যে ডালের আগে প্যাকেট কিনতে আমার $5 দিয়ে, এটার দাম এখন $9, $10। যে পরোটা কিনতেন আপনি আগে $7.99 অথবা $5.99, এই পরোটা এখন প্রায় $10। যে চার প্যাকেট আমরা কিন্তু আগে $4.99, এটা এখন সেদিন দেখলাম $8.99। সো এই যে প্রত্যেক জিনিসের দাম যেভাবে আপনার হু হু করে বাড়ছে, এর সাথে কিন্তু আয়ের সঙ্গতি নেই, কিন্তু আয় কিন্তু তেমন বাড়েনি লোকজনের। এবং আমার কাছে মনে হচ্ছে যে যুক্তরাষ্ট্রে এক ধরনের দারিদ্র দিনে দিনে, বিশেষ করে ইমিগ্রেন্ট কমিউনিটি যারা, তাদের উপর দারিদ্র্যের চাপ বাড়ছে। আপনার হোয়াট ইজ ইউর অপিনিয়ন? এক্স্যাক্টলি, এটা হচ্ছে ট্রাম্প প্রশাসনের ট্যারিফ নীতির ফল। কিন্তু ট্যারিফের ফলাফল আমরা পাওয়া শুরু করেছি আমরা, যে এই ট্যারিফ বেড়ে গেছে। মানে ট্রাম্প সাহেব আমাদের কি বলেছিলেন, যেটা আমাদের আয়, ইনকাম করছি আমরা, কিন্তু এখন দেখতে পাচ্ছি আমরা কি আসলে ইনকাম হয়তোবা জমা পড়ছে রাজকোষাগারে, কিন্তু টাকাটা আলটিমেটলি পে করছে কে? আপনি বললেন, যখন ধরা যাক ইন্ডিয়া থেকে ধরা যাক পরোটা এক্সপোর্ট হয়ে এসছে, যখন আপনি বন্দরে যাবেন, বন্দরে আপনাকে $1 মিলিয়ন ট্যাক্স পে করতে হবে। ট্যাক্সটা পে করবে কে? যিনি ইম্পোর্ট করছেন কে? আপনার দোকানদার। আপনার দোকানদার এটা বিক্রি করবে কার কাছে? আমার কাছে। যা ছিল $2, এখন তার $3। বলে আলটিমেটলি টাকাটা আমি পে করব। আলটিমেটলি যেটা বলা হচ্ছে যে এটা আসলে ট্যাক্স। এই ট্যারিফটা আসলে ট্যাক্স, যেটা আমরা বিয়ার করব, আমরা মানে সাধারণ মানুষ বিয়ার করবে, এবং এটা ক্রমান্বয়ে বাড়বে। এটা একটা ব্যাপার। আর আপনার লক্ষ্য থাকবেন হয়তোবা ডলারের দাম কিন্তু, ডলারের মূল্য কিন্তু কমা শুরু হয়েছে। ডলারের মূল্য ফল করা শুরু করেছে, যে কারণে আমাদের দেশে দেখবেন টাকার দাম ঊর্ধ্বগতি। ফলে এই দুটো ফ্যাক্টর একসাথে যুক্ত হলে ইনফ্লেশন বাড়তে পারে, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি দুটি বাড়তে পারে। এবং আমার ধারণা যে এই বছরের শেষ নাগাদ এর আসল ফলাফলটা পাবো আমরা আগামী বছর শুরুতে, যখন এই ট্যারিফের ইম্প্যাক্টটা সারা দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। এবং উনি যেটা বলছেন আপনার, সেটা হলো যে যুক্তরাষ্ট্রের আপনার ইন্ডাস্ট্রি এবং এর গ্রোথকে উনি বাড়ানোর জন্য এটা করেছেন। কিন্তু এটা তাহলে আগে উনি একটা উদ্যোগ নিয়ে এটা না করে, উনি এই যে সাধারণ মানুষের উপর যে চাপটা পড়লো, এর দায়ভার কে নেবে? যেমন ধরেন, যে তার বাসায় অনায়াসে সে তার বাচ্চা কাচ্চাকে একটা পুষ্টিকর খাবার খাওয়াতে পারে, তখন তাকে প্রতি আপনার পেনি তাকে হিসাব করতে হচ্ছে, তার সাংঘাতিক চাপ সৃষ্টি হয়েছে। আমি তো জানি যারা আপনার কর্মজীবী মানুষ, তাদের পরিবারের উপর কি ধরনের আপনার মানে প্রেশার যাচ্ছে এখন। সো আলটিমেটলি উনি রাষ্ট্র পরিচালনা করছেন, কিন্তু এর দায়ভার তো উনারই, যে উনি এটা বোঝা উচিত ছিল আগে, যে হাউ আই ক্যান হ্যান্ডেল and how the impact will be, how the minority people, especially low income people, will suffer for their kind of প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার ইকোনমিস্টরা অনেক প্রথম টার্মে দেখেছি আমরা ট্যারিফকে ব্যবহার করেছে একটা প্রেসার পয়েন্ট হিসেবে। কেমন? এটা একটা। আর তার মূল বক্তব্য হচ্ছে যে এই সমস্ত কোম্পানি যদি আমেরিকায় তাদের পণ্য উৎপাদন করে, তাহলে কোনো ট্যারিফ তাকে পে করতে হবে না। উনি চাইছেন যে বিদেশি কোম্পানিগুলি আসুক আমেরিকায় এবং উৎপাদন করুক। অঙ্কটার ভুল হচ্ছে এখানে যে আপনি বললেই তো সঙ্গে সঙ্গে কোম্পানি এসে উৎপাদন শুরু করতে পারেন, ইট টেকস টাইম। এবং আরো মজা হচ্ছে যে কোথায় কোন কোম্পানি আসে তার কতগুলো কারণ থাকে। ভুলটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, অবকাঠামোগত সুবিধা। কেন আমাদের কোম্পানিগুলি আমেরিকায় উৎপাদন না করে চায়নায় করে, বা মেক্সিকোতে করে, বা বাংলাদেশে করে? কারণ এগুলি অনেক বেশি কস্ট এফেক্টিভ। যে জামা করতে ধরা যাক বাংলাদেশে লাগে 100 টাকা, আমেরিকায় সে জামা করতে লাগবে হয়তো 250 টাকা। এটা এলিমেন্টারি ব্যাপার একটা। এই অঙ্কগুলি মাথা রাখা হয়নি। ট্রাম্প সাহেব মনে করতেন যে আমেরিকাকে তার
আমেরিকা একসময় বিখ্যাত কিছু কি কারণে ছিল? ম্যানুফ্যাকচারিং এ আমেরিকা একসময় খুব রমরম অবস্থা ছিল 19th সেঞ্চুরিতে, এমনকি এই আমাদের গার্মেন্টসেরও রমরম অবস্থা ছিল। সেই অবস্থা এখন তো নেই। তো আমাদের মূল সেক্টরটা কি এখন? সার্ভিস সেক্টর, ফিনান্সিয়াল সার্ভিস। আমরা আদৌ পাবো কিনা সন্দেহ আছে, এই কারণে যে নতুন যে ফ্যাক্টরিগুলি হচ্ছে সেগুলি হল হাইটেক। ট্রাম্প সাহেব আশা করেছেন যে এই সব ইনভেস্টমেন্টের ফলে সাধারণ মানুষ, নন কলেজ এডুকেটেড, এই আগে বলেছি না, কম শিক্ষিত মানুষ ট্রাম্প সাহেব মূল সাপোর্টার, তারা ওই সুবিধা পাবে। কিন্তু উল্টো হচ্ছে, এই হাইটেকের অ্যাডভান্টেজ পাবে কারা? যারা উচ্চ শিক্ষিত। ফলে ট্রাম্প সাহেবের যে পলিসিটা আলটিমেটলি কিন্তু সুফল বয়ে আনবে না সাধারণ লোকের জন্য। এবং ধনী এবং দরিদ্রের যে আপনার ফারাক, যে ডিফারেন্স, এই ডিফারেন্স দিনে দিনে কিন্তু বাড়ছে, কিন্তু আপনার অনেক 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 বড় হচ্ছে দিনে দিনে। যাই হোক, এটা তো যারা ধনী যারা, তারা হয়তো বুঝবে না, আপনি হয়তো কিছুটা বুঝবেন, কিন্তু এখানে আরো লোক আছে যারা বুঝবে না। এরা আপনার 5 ফিগার না 6 ফিগার কি বলে জানি, এক ফিগারের দাম, ওই ফিগার ইনকাম করে, এটা আমরা বলতেও পারি না। এটা অর্থনীতির তায়সাব, এটা অর্থনীতির নিয়ম। যারা নিম্নবিত্ত এরা মধ্যবিত্ত হবে, মধ্যবিত্তরা বিত্তবান হবে। আর এই যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার প্রায় 1 বছর হয়ে যেতেছে, পৃথিবী এখনো ধ্বংস হয় নাই, এখনো বাস্তবতা এমন কোন জায়গায় যায় নাই যে আমাদের সবকিছু সহ্যের বাইরে। আপনি বলেন না, এটা বলবেন না, এটা বলা ঠিক হবে না। আমি বলি আপনাকে, এটা বলা ঠিক হবে না এই কারণে আপনি বাংলাদেশি যারা নিম্ন মধ্যবিত্ত পরিবার, তাদের সাথে গিয়ে কথা বলেন, কথা বললে আপনি বুঝবেন তাদের দীর্ঘ। আমি তো বাংলাদেশি নিম্ন মধ্যবিত্ত যারা গ্রোসারি করতে যান ফুড স্ট্যাম্প নিয়ে, এরা দেখি যে বাজার করে নিয়ে যাইতেছেন, এটা আপনার আমার বাজারের থেকে 3 গুণ। আমরা যখন দেখি শাহাবুদ্দিন সাহেবের হাসপাতালে, এই যে ফার্মেসিতে দেখি বস্তা পয়লা ফার্মেসিতে ঔষধ দিয়ে যাইতেছে, কোনো পয়সা দিতে হইতেছে না। আর আমার তো দেখি যে ভাই একটা সামান্য ঔষধ দিতে কপে দিতে হয় $15, $15, $20। তো মানে আপনি যেটা দেখেন আবু তাহের সাহেব ওই টাইম টেলিভিশনের 3 তলায় বসে, আমি তো সেটা জ্যাকসন হাইটের বাজারে দেখতে পাই না। এটা অবশ্য আমার ব্যর্থতা, এটা আমি আরো ভালো করে দেখার সুযোগ নেওয়া উচিত। না, সো আপনি যেটা বলছেন এটা তো কত পার্সেন্ট লোক আপনার ফুড স্ট্যাম্প ইউজ করতেছে? এটা আমি মনে করি আপনি যাদের সাথে চিনেন এদের অধিকাংশই মেডিকেডের সুবিধা পান অথবা ফুড স্ট্যাম্প। অনেকে আবার বললেন ভাই মেডিকেডের সুবিধা, আপনি যেটা বলছেন রাইট। সো একজন যেমন আমি গত 10 বছর একদিন ডাক্তারের কাছে যাই না, তখন মেডিকেল সুবিধা কি হবে আমার? এইরকম রাখেন, আপনার সুবিধা নাই। আমি অনেককেই চিনি, উনি বলেন যে আমি এই খয়রাতি ফুড স্ট্যাম্প নেই না, কিন্তু আমি মেডিকেলের সুবিধা নেই। আরে ভাই, এগুলো তো এক তহবিল থেকে আসে, দুইটাই খয়রাতি জিনিস। তো এইগুলা নিয়ে কথা বলেন। ডোন্ট ইউজ দিস ওয়ার্ড, এটা কিন্তু খুবই আপত্তিকর ওয়ার্ড। মানে আপনি খয়রাতি খাইবেন, আপনি খয়রাতি মানে আপত্তি কিসের? এটা আপনি খয়রাতি পাইবেন, এটা আপনার কেন হবে? এটা তো এই দেশের লোকজনের জন্য, এই দেশের আইন অনুযায়ী। আমাদের দেশে যে সিলেট অঞ্চলে বলা হয় যে এটা আপনার মায়ের কাবিনের, আমার মায়ের কাবিনের, এটা যারা ট্যাক্স বেশি ভরে তারা খয়রাত দেয়। ওই তার কন্ট্রিবিউশন থেকে আমরা যারা দরকার আমরা নিয়ে আসি। এটা অত্যন্ত বৈষম্যমূলক। এইসব না বলতে বলতে শুনেন এই জিনিসগুলো বারবার এবিউজের শিকার হয়েছে। সত্য কথা এখানে সুন্দর করে বলার মধ্যে কোনো আপত্তি নাই তাই সাহেব, এগুলা বগলের মধ্যে লুকায় রাখার মধ্যেই আপত্তি। এটা হয়েছে কিন্তু আপনার ট্রাম্প সাহেবের অনেকগুলো ইন্সপেক্টর জেনারেল উনি আইসাই কিন্তু ফায়ার করে দিচ্ছেন। এখন কিন্তু উনি তো এগুলো বন্ধ করছেন, যে ওআই যেগুলো এগুলো ট্রাম্প সাহেবের কারণে। আপনি শুনেন, ট্রাম্প সাহেবের পলিসি এটা ধনীদের জন্য, এটা এই দেশের পলিসি, রাইট? এটা সাধারণ মানুষের কথা চিন্তা করে কোনো পলিসি নির্ণয় করে নাই। এই যে আপনি বলছেন হাইটেক ফাইটেক যা আছে, এগুলো সুবিধার কারণে কিন্তু অনেকে এফেক্টেড হচ্ছে। যারা একটা নিম্ন লেভেলের তারা মেডিকেড পাচ্ছে, কিন্তু অনেকেই যারা আবার কিছু ইনকাম গোপন করে যখন মেডিকেড নিচ্ছে, তাদের ইনকাম তারা শো আপ করতেছে না। আচ্ছা, আপনি সাহাব ভাই, আপনার একটা জিনিস বলি, আপনি এটা তো দিস ইজ দি প্রবলেম অফ দ্য সিস্টেম। কারণ হচ্ছে কি, আপনি যদি মেডিকেট, আপনি যদি মিথ্যা কথা কইবেন, আমার শেষ করে আমার কথা শেষ করতে দেন। আপনি নিজ থেকে আপনি এটা বুঝবেন না। আপনি যদি হসপিটালে যান, হসপিটালে গেলে আপনার হসপিটালে যখন বিল করবে $20,000,
আপনার একটা ভিজিটের জন্য বা একটা ছোট সার্জারির জন্য, ইজ ইট পসিবল টু কার পক্ষে দেওয়া সম্ভব? এটা যেটা আছে মেডিকেলের জন্য ওইটা আমরা 70,000 পর্যন্ত আমরা নিতে পারি। $70,000 ইনকাম করেন করলে দেখেন আপনি সিস্টেমের মাধ্যমে বাধ্য করতেছেন। নামাজে যাওয়ার আগে না মিছা কথা কইবেন আর বলবেন এই মিছা কথার জন্য সিস্টেম দায়ী, আপনি চুরি করবেন যে আমি সিস্টেম দায়ী, এটা তো কোনো উত্তর হইতে পারে না। এই সিস্টেমের মধ্যে লড়াই করে টিকে থাকবেন, একটা ঔষধের দাম, এটা গুড সিটিজেন এইভাবেই থাকে। একটা ঔষধের দাম পড়লো আপনার $500, এটা ইজ ইট পসিবল টু একজন এই মানুষ কাজ নাই কিছু নাই আপনার ওষুধের দাম $500 হতে পারে, আপনার একটা নতুন ড্রাগ আবিষ্কার করতে এখন $3 বিলিয়ন মতো খরচ যায়। কারণ হলো কি এভরিথিং ওয়েন্ট আপ, আপনার রেগুলেশন, তারপরে এই যে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো ম্যাক্সিমামই কিন্তু বাইরে থেকে আসে, ইউরোপ থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে। তারপরে যে বিভিন্ন যখন রেগুলেশন স্টাডি করতে হয় আমেরিকা, এফডি থেকে অ্যাপ্রুভ পাইতে অনেক সময় 10 বছর লেগে যায়। এই সমস্ত কারণে প্রায় $3 বিলিয়ন মতো একটা নতুন ড্রাগ কিন্তু বাজারে আপনার আসতে সময় লাগে। এই এত টাকা কয়েকটা কোম্পানির আছে আপনি বলেন। তারপরে যদি তারা $500 তারা যদি না বিল চায়, তা এটা কি করে তারা রিভাইভ করবে? ওকে, সো এটা আমি বলছি না যে তারা তো চাইবে, তাদের চাওয়ার অধিকার আছে, অবশ্যই চাইবে, কিন্তু আমি বলছি যে অনেক কারণ আছে, ইন্স্যুরেন্স আছে, আপনার লয়ার গুলো বসে আছে সু করার জন্য। আপনি জানেন যে ফাইজার কোম্পানির যে বললেন, এই ফাইজার কোম্পানি কত $1 বিলিয়ন আয় করেছে খালি টিকা দিয়ে, আপনার ওই যে করোনার টিকা দিয়ে কত $1 বিলিয়ন আয় করেছে আপনি বলেন। সো সে যদি ইনভেস্ট করে তাকে $2 বিলিয়ন, সে ইনকাম করছে $200 বিলিয়ন। আরেকটা ব্যাপার মাথায় রাখবেন যে এই নতুন ড্রাগস প্রায় ক্ষেত্রে কিন্তু ইউএস গভর্নমেন্টের গ্র্যান্টস থেকে পাওয়া পয়সা দিয়ে কিন্তু করা হয়। হ্যাঁ, প্রায় ক্ষেত্রেই ইউনিভার্সিটি রিসার্চ হয়, ইউনিভার্সিটি রিসার্চ থেকে ইনিশিয়ালি কিছু আসে। ইনিশিয়ালি না, আমাদের নতুন প্রায় সকল নতুন আর&ডি গভর্নমেন্ট সাপোর্টেড। কেমন আর্গুমেন্ট হচ্ছে যে, আমি কথা শেষ করি, আর্গুমেন্ট হচ্ছে যে জিনিসটা পাবলিকের পয়সা দিয়ে তৈরি করা হলো, সেই পয়সাটা কেন আপনি একা কপিরাইট হোল্ড করবেন, এটা কেন জেনারিক করা হবে না? এখন মূল ডিবেটটা হচ্ছে এইটা নিয়ে। হচ্ছে 17 ইয়ার্সে, 17 থেকে 19 এটা সঙ্গে সঙ্গে কেন করা হবে না? আমরা কেন কানাডা থেকে আমাদের ইম্পোর্ট কেন করতে হবে? কানাডাতে একই ওষুধ কানাডা বা ইন্ডিয়া সস্তায় পাওয়া যায়। মূল আর্গুমেন্ট হচ্ছে যে যেই ফান্ডিংটা আমার পাবলিকের টাকায় তুমি একটা প্রাইভেট কোম্পানি ডেভেলপ করেছো এবং কপিরাইট ওন করো, তোমার তো ওন করাটা মানে মরাল না, এই ওনারশিপটা মরাল না। এই কারণে এটা রিলিজ করে দেওয়া দরকার, যাতে করে অন্য কোম্পানি ওটাকে ব্যবহার করতে পারে এবং দামটা কমিয়ে আসতে পারে, কম্পিটিটিভ হতে পারে। সেটা হচ্ছে না আমেরিকায়। কারণ আমেরিকায় প্রায় সবকিছু কিন্তু মনোপলি, সবকিছু মনোপলি, ড্রাগসটাও তো মনোপলির মতোই। এবং ড্রাগ ব্যবসা, যে এই ব্যবসা হচ্ছে একটা বিগ আপনার ইন্ডাস্ট্রি, এবং ইন্ডাস্ট্রি ম্যানিপুলেট করে আপনার, যে আপনি মনে করেন যে এই জন্য মিডিয়া টিডিয়া যা আছে অনেক কিছু এরা কিনে ফেলে আপনার। কিন্তু আপনারা যারা বলতেছেন, আমরা যারা ফার্মেসি, কিন্তু আপনারা মনে করেন ফার্মেসি বহু টাকা আয় করে, কিন্তু আমি অনেক ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে এই যে ওজেম্পিক বলেন, এইগুলো নতুন নতুন ড্রাগ বলেন, জানি আমরা কিন্তু ফার্মেসি অনেক সময় লুজ করতেছি। এবং আমাদের এই যে পিভিএম গুলো কিন্তু আমাদের যে ডিসপেন্সিং ফি 5 সেন্টস 10 সেন্টস দেয়, এবং আমাদের কস্ট মাইনাসে অনেক সময় ওষুধগুলো দিতে হয়। সে কারণে আপনি এখন অনেক সময় দেখতে পারেন অনেক কিছু ইন্স্যুরেন্স আছে, অনেক ফার্মেসি কিন্তু এটা রিফিউজ করে, কারণ হলো কি তারা তো লুজ করতেছে এই পিবিএম গুলো। আমাদের যদি একটা ফেয়ার শেয়ার যদি ফার্মেসিকে না দেয়, ফার্মেসির তো খরচ আছে, তাই না? ইন্স্যুরেন্স এখন তো ফার্মেসিতে কোনো ইন্স্যুরেন্স দিতে চায় না। এখন ইন্স্যুরেন্স এই লিবার্টি মিউচুয়াল বলেন, স্টেট ফার্ম বলেন, ন্যাশনালাইট, আমি এটাই বলতে চাই, they don't give the insurance to the pharmacy, এবং লোকাল ফার্মেসি দেয় না। আমরা পে করতেছি $10,000 এর মতো ক্যাপিটালিস্ট, এক সময়ের সমাজতান্ত্রিক এটা গ্রোয়িং ক্যাপিটালিস্ট। বেতার বেতন বুঝিবে সে দর, তবু আসি বিষে ধ্বংসে নিয়ে যায়। এটাই বলতে চাই, যার বেতন। আমি একটা জিনিস আক্তার ভাই সহজ বলি, আমি এখানে একজন নাগরিক হিসাবে ব্যক্তিগত সত্যতার কথা বলতেছি। এর জবাবে আপনারা এই পৌরবিদ্যা
সমাজবিদ্যার বিরাবিরার গ্রন্থ আমার কাঁধে তুলে দিয়ে না। আমি বলতেছি যে আপনার আয়টা আমার সিম্পল জিনিস, আপনার আয় গোপন করবেন না, আপনি মিশা কথা কইয়া যে ট্যাক্স রিটার্ন করবেন না, আপনি বেশি রোজগার করে কম ট্যাক্স দেখাবেন না, আপনি ট্যাক্স ফাঁকি দিবেন না, এই কথাগুলো বলতেছি ভাই। এখানে তো সম্পদ, এখানে সম্পদ কর্ম, এখানে সম্পদকে গরিব হইতেছে এটার ব্যাপার না, ওইখানে কইলেই আপনাদের কিছু কিছু মানুষের জন্য উস্কানি শুরু হয়। আপনি ব্যক্তিগতভাবে সততার সাথে নাগরিক জীবন যাপন করবেন, দিস ইজ এ ভেরি সিম্পল থিং। এবং আমেরিকা যেমন গরিব মানুষের জন্য আছে, ধনী মানুষের জন্য আছে, অনগ্রসর মানুষের জন্য সুবিধা নিশ্চিত করে রাখছে। এই জন্য আপনাকে মিথ্যা তথ্য দেওয়ার দরকার নাই। খোকন সাহেব, আপনি কি জানেন আপনার প্রেসিডেন্ট কি পরিমাণ টাকা? আমি প্রেসিডেন্টের কথা খুব জানি ভালো করে, সকাল থেকে জবাব দিয়ে আপনি বললেন যে আইন মানতে হবে, আপনি তো বললেন আইন মানতে হবে। আমাদের প্রেসিডেন্ট সাহেব কি আইন মানছেন? আমি ছোট্ট একটা এক্সাম্পল দেই। আমি মানি কিনা এটা হলো আমার কাছে বিষয়। আপনি কোন আইন ভাঙলে, ট্রাফিক আইন ভাঙলে আপনি কি কইবেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি আইন ভাঙছে? এটা কি কোনো জবাব হলো? আইন সবার জন্য প্রয়োগ হবে তো, আইন সবার জন্য। আমার as a citizen I have to obey the law. I cannot question that যে মেয়র কি আইন মানছে, but not the powerful, right? But not the powerful. আপনি দরিদ্র, আপনাকে করতে হবে, but not the powerful. একটা এক্সাম্পল দিই আমি। পরশুদিনের ঘটনা দেখবেন যে শেয়ার বাজারের দুর্নীতির কারণে, আমেরিকার শেয়ার দুর্নীতির কারণে ক্রিপ্টোকারেন্সিতে $73 বিলিয়ন কেউ একজন গেইন করেছে। কারণ তিনি জানতেন যে এই ট্যারিফটা প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব 100% বসাতে যাচ্ছেন চীনের বিরুদ্ধে, 100% তিনি বসাতে যাচ্ছেন, কেউ একজন আধ ঘন্টা আগে জেনে গেছেন। কেমন? এর ফলে যে বিশাল হেরফের হয়েছে, একটা কোন we do not know কে, পত্রিকায় খবর আসছে somebody has gained $53 বিলিয়ন। এটাকে আপনি মনে হয়, আপনার কাছে মনে হয় যেটা অন্যায় কাজ একটা বলে মনে হয়? খুবই অন্যায়, কিন্তু এটার জবাবে যে আমি কালকে থেকে মিছা কথা কওয়া শুরু করব, আমি কালকে থেকে তথ্য রিটার্ন করব, এটা তো জবাব হতে পারে না। একজন দরিদ্র মানুষ 5 টাকা চুরি করেছে, সেটা বড় কথা না? $53 বিলিয়ন চুরি করেছে বড় কথা? ওকে, তাইলে দরিদ্র একটা সীমা ঠিক করে দেন আপনি একজন সমাজ বিজ্ঞানী হিসাবে, যে এত টাকার নিচে দরিদ্র হইলে তার সমস্ত চুরি মাপ, মানে এই ব্যাপারের কথা বলা যাবে না। এগুলা বললেই মানে একটা জনপ্রিয় কথা যে সবাইকে সবকিছু ফ্রি দিয়ে দাও, এটা শুনে মানুষ বাহবা দেয়। আমার আয় কম হইলো, আমি দরিদ্র, আমি নতুন ইমিগ্রেন্ট, এই জন্য কি আমি চুরি করে জায়েজ হয়ে গেলাম? আমি কি মিছা কথা বলা যায়? নজর দেব 3 টাকায় আর 300 কোটি টাকা চুরি হয়ে যাবে, সেদিকে নজর নাই। আপনি খুব খোকন সাহেবের নজর 3 টাকার দিকে। একবারও কিন্তু বলেন নাই যে ওই 300 কোটি চুরি হয়ে গেল, ওটাকে বন্ধ করেন। প্রতিদিন বলা হয়, প্রতিদিন বলা হয়, ওইসব বলা যায়। বলি আমি, 1 মিনিট, এখানে সাহাব ভাই আছেন বলে বলছি আমি, এই বছর শেষ নাগাদ মেডিকেইডে, আপনি তো মেডিকেলের কথা বললেন, মেডিকেইডে 24 মিলিয়ন লোক দে লুজ দেয়ার মেডিকেইড কভারেজ, কারণ সাবসিডি বন্ধ হয়ে যাচ্ছে। 24 মিলিয়ন লোক, 2.5 কোটি মানুষ, সবচেয়ে দরিদ্র মানুষ, তাদের মেডিকেড কাভারেজ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, কেমন? এই নিয়ে কোনো কথা বলছি না আমরা। এর আগের দিন আমাকে লেকচার দিয়েছিল যে আমেরিকা খুব নৈতিক দেশ, এত নৈতিক দেশ আর নেই, এরা দরিদ্রকে দরজা থেকে আটকে দেবে না, হসপিটালে যদি যান আপনি, আপনাকে সেবা দেবে। দাবিটা এখন কি উঠেছে রিপাবলিকানদের? দাবিটা হচ্ছে যে ডেমোক্রেটরা ইমার্জেন্সিতে যে পয়সা খরচ করে, এই টাকাটা ফেডারেল গভর্নমেন্টের কাছ থেকে আসে। মুখে না বলে এই সমস্ত সাবসিডি বন্ধ করার কথা বলা হচ্ছে। নতুন যে আইন হয়েছে, আইনটার নাম হচ্ছে কি বিগ বিউটিফুল বিল, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এইটা একটা। আর এই নতুন যে বাজেট রয়েছে, এই বাজেটে আমাদের সকল সাবসিডি প্রায় সকল তুলে নেওয়া হচ্ছে, এবং এর ফলে এই যে বললাম ইমার্জেন্সিতে যে টাকাটা আমরা যে পাই, আমরা টাকাটা তো ফেডারেল গভর্নমেন্ট থেকে পাই, বা সিটি গভর্নমেন্ট যেটা ফেডারেল গভর্নমেন্ট থেকে আসে, 3টা গভর্নমেন্ট শেয়ার করে। এইটা বহুলাংশে বন্ধ হয়ে যাবে, টাকা নেই, দেবো কোত্থেকে আমি? আইন আছে, আইনটা হচ্ছে কি আপনি যদি যান হাসপাতালে আপনাকে সার্ভিস দিতে বাধ্য, এটা আইন। কিন্তু আমাকে আই হ্যাভ টু হ্যাভ ফান্ডস, আমার কোনো ফান্ডস নেই, বলে আমি কি করব? হয় খুব সামান্য একটু দেবো, একটা ব্যান্ড এইড দিয়ে বাড়ি যাও ভাই, অথবা দেবই না কিছু।
and that will happen in this country. রাইট। It will not happen. আপনারা যেভাবে নিশ্চিত আপনারা যেভাবে নিশ্চিত হয়ে নৈরাজ্যের বাদ্য বাজান, এই আমেরিকায় কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না, না খেয়ে মারা যাবে না, ডিম কিনতে না পেয়ে অপুষ্টিতে আমেরিকা ভুগবে না। আমেরিকা এইটা অর্থনীতিতে অ্যাডজাস্ট করে নেবে। আমরা এই কয়েকদিন আগে যে অবস্থা দাঁড়াইলো, আমাদের হাউকাউ শুনে মনে হইলো মানুষ আমেরিকার মনে হয় ডিম কেনার জন্য আমেরিকার মানুষ মনে হয় আপনি তো পত্রিকার লোক, ঠিকই ডিম দিবে। আপনি তো পত্রিকার লোক, পত্রিকা একটু পড়বেন, পত্রিকা কি বলছে আমেরিকায় প্রতিদিন, প্রত্যেক দিন সকালে উঠে নিউ ইয়র্ক টাইমস পড়ি, না 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 ঘুমাই। আমেরিকায় কত শিশু প্রতি রাতে না খেয়ে যায় ঘুমোতে, জানেন আপনি? প্রতি শীত একটা বিজ্ঞাপন দেখা যাচ্ছে আজকাল, দেখবেন পত্রিকায়, এআই থেকে তৈরি করে বিজ্ঞাপন। নিউ ইয়র্ক সিটিতে প্রতি রাতে অলমোস্ট 7 মিলিয়ন লোক, 7 শিশু, মিলিয়ন লোকও নয়, যারা হাফ ফেড অথবা ফুললি আনফেড ঘুমাতে যায় এই শহরে। সারা আমেরিকায় কত অসংখ্য মানুষ যে যদি জোহরান মামদানির মতো লোক আসে, আমি থাকবো আপনাদের সাথে। এবং বলে দেন একটা আয়ের একটা সীমা লক্ষ্য করে দেন, যে এর নিচে যারা থাকবে তারা মিছা কথা কইতে পারবে, যারা তথ্য দিতে পারবে, এদের নিয়ে কিছু বলা যাবে না, এরা তথ্য গোপন করে মেডিকেল দিতে পারবে। আপনার সকল রাগ কেন গরিবদের উপরে? আপনার সকল রাগ গরিবদের উপর, যাদের কোনো অর্থ নাই, বিত্ত নাই, কোনো ক্ষমতা নাই, সকল রাগ। আপনি কেন ওদের উপর রাগ করেন না? আপনি কেন বলেন না যে ডোনাল্ড ট্রাম্প কি করছে? আপনি কেন বলেন ইলন মাস্ক কি করছে? This makes no sense. আচ্ছা, আমি একটা স্ট্যাটিস্টিক বলি আপনাকে। স্ট্যাটিস্টিকটা হচ্ছে about 14 million, according to the recent estimates, nearly 14 million children in the US live in food insecure household, meaning they have inconsistent access to enough nutrition food. This is roughly 1 in 5 children, though the exact numbers can vary slightly depending on the source and the specific metrics used. So এখানে আরো অনেক তথ্য আছে যে how many millions of children they go to bed with hunger. শোনেন, এই সমস্ত বাচ্চারা কিন্তু উইক পেতে পারে, আপনার উইক পেতে পারে, বাংলাদেশের আইনের কথা একটু বলে শেষ করে দিতে চাই, আমার সময় নাই। আপনি যেটা বলছিলেন তাহের ভাই, যে আমাদের দেশে যে বর্তমান পরিস্থিতিতে যে সরকারের যে রেজেগুবড়ে অবস্থা, সেটা কিন্তু তার শুরু হয়েছে তারা যে রেফারেন্স পাঠিয়ে সরকার গঠন করেছিল, সেখান থেকে এই ব্যর্থতা শুরু হয়েছে। আমরা 30 আগস্ট এই টাইম টেলিভিশনে আপনি আমাকে প্রশ্ন করেছিলেন যে একটা গণতান্ত্রিক সরকার চলতেছে, সাংবিধানিক সরকার চলতেছে, এখান থেকে আমরা কোথায় যেতে পারি? এটা কিন্তু 30 আগস্ট 2024 সরকার গঠন হয় নাই। আমি বলেছিলাম যে এটা সম্পূর্ণ সুন্দর বিধান রয়েছে আমাদের কনস্টিটিউশনে 141-3 বলা আছে যে এই গভর্নমেন্ট জরুরি অবস্থা ঘোষণা করে প্রেসিডেন্ট একটা ইন্টারিম গভর্নমেন্ট করতে পারবে এবং সেটা একটা মেয়াদ মধ্যে নির্বাচন দিয়ে চলে যেতে হবে। দিস ইজ দ্য ল। এই লটারে ভায়োলেট করিয়া কারো কারো শখ জেগেছিল দীর্ঘদিনের শাসনতন্ত্র করে শাসন ক্ষমতা পরিচালনা করা এবং সুবিধা ভোগ করা। তার পরিণতিতে একের পর এক, ফার্স্ট অফ অল তারা যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট নামে যে কোর্ট গঠন করেছে, এটা সম্পূর্ণ সংবিধান বিরোধী। এবং এই কেসগুলা দেখার জন্য বা পরিচালনার জন্য আমাদের সংবিধানে, আমাদের যে ক্রিমিনাল প্রসিডিউরে এবং আমাদের কনস্টিটিউশন সব জায়গায় আছে যে জরুরি, অর্থাৎ যে কেসগুলা তাড়াতাড়ি শেষ করতে হবে, সেই ধরনের কেসগুলা আপনার আমাদের ক্রিমিনাল প্রসিডিউর অনুযায়ী দ্রুত বিচার আইন, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এটা দ্রুত বিচার আইন কোর্ট সব জেলায় জেলায় আছে। এটার জন্য টাকা আসতে হয় না, বিরাট আপনার প্রসিকিউটর নিয়োগ করতে হয় না, আর বড় বড়
মাছের পেটি খাইতে হয় না। প্রত্যেকটা জেলায় জেলায় এই ক্রিমিনাল অফেন্স গুলা হয়েছে এবং এই অফেন্স গুলা মৃত্যুদণ্ড দেওয়ার মতো অধিকাংশই। সুতরাং দ্রুত বিচার আইনের এই ক্ষমতা অনুযায়ী তারা দ্রুত বিচার করে এইগুলা নিষ্পত্তি করতে পারবে। তখনই বলেছিলাম যে এরা ভুল পথে হাঁটছে। এখন এই তাজুল ইসলাম প্রসিকিউটর ওই দিনও আপনার এখানে এসে বলছে ইন্টারন্যাশনাল কোর্ট সম্বন্ধে, আপনি এটা প্রশ্ন করছিলেন যে যিনি প্রশ্ন তার কোনো ধারণাই নেই। সে নিজেও জানে, আমার পাশের রুমে সে বসে, আমি বসি 141 আর সে বসে 140। সে নিজেও জানে যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট যেটা হয়েছিল সেটা আমার হাত দিয়ে হয়েছিল। এটা হলো কি 1973 সালের একটা আইন। সেই অনুযায়ী আমরা ইন্টারন্যাশনাল যুদ্ধ অপরাধ, অর্থাৎ যুদ্ধপরাধী মানবতা বিরোধী আইন হিসাবে এটাকে প্রথমে আমরা এই আইন সংবিধানে, যে সংবিধান, সেই সংবিধানে পাশ করে এই আইনটি সম্পূর্ণ আইন মোতাবেক করা হয়েছিল। যদিও পরবর্তী সময় আমি এটার সাথে যুক্ত থাকি নাই, কারণ আমার সিনিয়র ডক্টর কামাল হোসেন বলেছিলেন যে এত কারো কোনো মনের চাহিদা পূরণের জন্য আপনি কিন্তু এই বিষয়ে বেশি জড়াইয়েন। এইগুলোর মধ্যে অনেক ফাঁক রয়ে গেছে। মানে তখন 42 বছর আগে আপনি কোনো সাক্ষী প্রমাণ এখন খুঁজে পাবেন না। দাদাকে দায়িত্ব দিয়েছিলেন বঙ্গবন্ধু দাদা 7 মাস শিল্পকলা একাডেমি, দাদা বলতে আমি বাংলাদেশের একজন লিজেন্ড লয়ার, কখনো ওই যে সিলেটের দাদার নাম বলো না, না সুরঞ্জিত পলিটিশিয়ান, ওই যে কুকন জানো না, যে দাদা আমাদের বিখ্যাত অর্জুন আমাদের সুপ্রিম কোর্টে পড়েছিল, যিনি যাকে আনার জন্য বঙ্গবন্ধু প্লেন নিয়ে দাঁড়িয়েছিলেন যে আমি দেশে ফিরে যাব না দাদাকে না নিয়ে, তখন উনাকে সাথে করে নিয়ে আসছিলেন। কামাল হোসেন সাহেব বলছিলেন যে কনস্টিটিউশন লিখতে হবে দাদাকে ধরে। তো যাই হোক, ওনার নাম আপনারা সবার জানা আছে, বিখ্যাত লয়ার। তো সেই অবস্থায় আমি একটু সরে আসি। সো আপনি কি মনে করেন, মানে হোয়াট ইজ দি ওকে, সো ওয়ার ইজ দ্য কান্ট্রি ইজ গোয়িং নাও? এটা বিচার যারা 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 অন্যায় করছে তাদের বিচার প্রথমে করা হয়েছিল এটা যে যুদ্ধাপরাধের বিচার, তারপরে এটা চেঞ্জ করা হলো, চেঞ্জ করে বলা হলো মানবতা বিরোধী অপরাধের বিচার। এবং তখনই যখন এটা কোর্টের নাম চেঞ্জ করা হয় তখনই বলা হয়েছে, তখনই পলিটিক্যাল যারা অপোজিশন ইনক্লুডিং বিএনপি বলছে ঠিক আছে মানবতা বিরোধী অপরাধের এই কোর্ট করছেন তো এই কোর্টে আপনার বিচার হবে। তখন উনি যখন ক্ষমতায় তখন বলা হয়েছে এটা যে এই কোর্টে আপনারও বিচার হবে। এটা এখন কি হঠাৎ করে আনা হয় নাই? না হয় না, এইটাই কথা। যুদ্ধ অপরাধী যে 1900 যেটা দিয়ে তাজুল বলতেছে আমরা বিচার করতেছি, আপনার এইখানে ওই দিন বলছে 1973 সালে যুদ্ধ অপরাধী আইনের পরবর্তী পর্যায়ে যেটা মানবাধিকার করছে, যারা করছে এরাই এখন আক্রান্ত হয়েছে। এরপরে যার কথা বললেন বিএনপি, সেই বিএনপি হলো আজকের যে বিষয়টা আপনি আমাকে বলেছিলেন যে এই বিষয়টাকে একটু বলতে, আমি অসুস্থ, অনেক দর্শক হয়তো আমার উপর অ্যানয়েড, কেউ ফোনও করেন, ইভেন মিস করি আপনাকে। তো এখন যে কথাটা হচ্ছে, এরা কারা? এই যে আর্মির অফিসাররা, হু আর দে? দে আর দ্য পার্ট অফ গভর্নমেন্ট অফিসিয়ালস। এরা হলো দুই ধরনের, সরকারের এক ধরনের স্টাফ আছে, বেসরকারি কর্মকর্তা, অনেক ধরনের কর্মকর্তা কর্মচারী আছে ডিফেন্সের, যেটা হলো সেনাবাহিনীর প্রধান সুপ্রিম কমান্ডার হলো প্রেসিডেন্ট নিজেই। তারা এদেরকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করছে উইদাউট দ্য পারমিশন অফ দ্য প্রেসিডেন্ট। আজ পর্যন্ত তারা এই পারমিশনের জন্য গলা চাপা দিয়ে ধরছে প্রেসিডেন্টে, কিন্তু পারতেছে না উদ্ধার। সে বলতেছে আমি দেখাবো কিছুদিনের মধ্যে নিয়ে আসতেছি অর্ডার, কিন্তু কোনো আইনে এদের সে বিচার করতে পারবে না। এই কারণে যে এই অফিসাররা জুডিশিয়াল কিলিং, যেটা তারা বলতেছে মানবাধিকার, এটা যারা শুরু করেছিল, আপনাকে আমি বলছিলাম যে 2004-এ বিএনপি যখন এই 2004 আইনটা র্যাব নামক জঙ্গলি বাহিনী সৃষ্টি করে, এই র্যাব নামক জঙ্গলি বাহিনী সৃষ্টি করে, জমদূত বাহিনী, আমি তখন সংবাদে বিরাট আর্টিকেল লিখেছিলাম। তো
তখন মধুর সাহেব ছিলেন আইনমন্ত্রী, উনি সংসদে উত্থাপন করেছিলেন র্যাব নামক এই জমদূত বাহিনীর আইন। আর জমিরুদ্দিন, মধুর সাহেব নাই, মারা গেছেন, জমিরুদ্দিন সরকার এখনো বেঁচে আছে, ওদের সাথে আমি আইন পেশা করেছি, ওনাকে জিজ্ঞেস করলে পারবে। স্পিকার সে তখন, কোন হত্যা এগুলো শুরু হইল ক্রমান্বয়ে ভারতে ইলিয়াস আলী নিখোঁজ হইল, হাসিনার আমলে আইয়া এইটারে হাসিনা পুরাপুরি কাজে লাগাই, ওনারা কাজে লাগাইতে পারেন নাই মানবতা বিরোধী লাগাইয়া, কিন্তু হাসিনা মানবতা দিয়া বহু মারছে। কিন্তু হাসিনা মারছে যাদের দিয়ে মারাইছে এদেরকে আগে রেবে নিয়ে আসছে। যে আর্মি অফিসার গুলা, ডিফেন্স আমাদের মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর একটা বিরাট ভূমিকা, এই বাংলাদেশ স্বাধীনতায় তাদের অসম্ভব ভূমিকা, তারা অনেক জীবন দিয়েছে সেনাবাহিনী, এবং আমাদের সেনাবাহিনী বিশ্বের মধ্যে একটা গৌরবজনক সেনাবাহিনী, যে জন্য আজকে জাতিসংঘ পর্যন্ত তাদেরকে। লেটস কাম টু দ্য পয়েন্ট, যে এখন এদের বিচার যারা বলছে যে এই যে কতজনকে ইনডাইট করা হয়েছে, রাইট, এই ইনডাইটমেন্ট এটা কি ঠিক আছে না? ওরা বলছে যে ক্যান্টনমেন্টে মিনি কারাগার না স্পেশাল কারাগার বিল্ড আপ করা হয়েছে, রাইট? এরা এখন এই যে একটা কেওয়াস কনফিউশন, এটাকে আপনি কি মনে করেন? খুব সংক্ষেপে বলেন, সময় শেষ হয়ে গেছে আমাদের। এই কনফিউশনের পরিণতি ভালো না, এটা পরিণতি ভালো হবে না আপনি বলছেন। আর আপনি যেটা বলছেন যে বিএনপি যে রেপ করেছিল, আওয়ামী লীগ আসার পরে রেপটাকে বিলুপ্ত করলো না কেন? তারা তো 15 বছর 17 বছর ক্ষমতায় ছিল। ভাইরে ভাই, আমার জীবনে কত দেখছি হাসিনা যে কিভাবে আনছে, সব যেগুলা বিচারপতি খালেদা বের করে দিছিল ওইগুলো আর আনি হাইকোর্টের বিচারপতি বানাইছে। যে সকল পুলিশকে তাদের ওই যে আপনার প্যারেডের পরে গিয়ে তারা ওথ নিবে, সেই সময় যখন পুলিশ অফিসার গুলো বের করছিল হাসিনা, ওদেরকে আনিয়া এই যে আপনার সবচেয়ে পিঠাইতো যে কি নাম আপনার একটা পুলিশ অফিসার দুর্দান্ত, ও সহ 7 জনের আমি মামলা করছি যে এরা কোনো আওয়ামী লীগ না কিছু না, ওদেরকে বের করে দিছে, রিট আমার খারিজ করাই দিছে ওই বিচারপতিদের। এখন এই আপনি যে বলতেছেন যে আর্মি কি বিচারের ঊর্ধ্বে? তাহলে যারা আর্মির বিচার তো হতে পারে, আর্মির বিচারের জন্য আপনার কোর্ট গড়তে হবে। 1 নম্বর কথা হলো যে কোনো সার্ভিসম্যানের জন্য আপনি মামলা ক্রিমিনাল ফৌজদারি কোর্ট নাই, এটা ব্যান করে দিয়েছে এই সংবিধান। সংবিধানের 117 স্পষ্ট বলা আছে যে কোনো সরকারি কর্মচারী অফিসারদের জন্য একটা কোর্ট হবে, সেই কোর্টের নাম হলো আপনার প্রশাসনিক ট্রাইব্যুনাল। 117 অনুযায়ী প্রশাসনিক ট্রাইব্যুনালের মাধ্যমে একমাত্র তাদের বিচার হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আপনি তো নিজের লয়ার, সো আর ইউ এগ্রি উইথ দিস? পার্সিয়ালি এগ্রি। আমি মানে আক্তার ভাইয়ের কথা কোনো ডিসএগ্রি করতে চাই না, কিন্তু আমাদের মানে রাষ্ট্রযন্ত্রকে এখন যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, আমাদের সাংবিধানিক অবস্থান, আমার কনস্টিটিউশন কতটা কার্যকর, কনস্টিটিউশনের পক্ষে কতটা আমরা কাজ করতেছি, কনস্টিটিউশনের ছায়াতলে বসে মানে আমরা কি সব সিদ্ধান্তগুলো কনস্টিটিউশনে নিতে পারতেছি? আমার মনে হয় 24-এর যে জুলাই অভ্যুত্থান বা জুলাই পরিবর্তন যেটাই বলা হোক, এটার পরে আর কনস্টিটিউশন আসলে মানে আমার সুবিধা অনুযায়ী আমি বলতেছি এটা কনস্টিটিউশন, এবং সমস্ত রাষ্ট্র কাঠামোর মানে আমার সুবিধা যখন আমি বলতেছি আমি কনস্টিটিউশনে আছি, আর যখন আমার সুবিধা নাই বলতেছি এটা বিপ্লবী সরকার। বা কাম টু দ্য পয়েন্ট, এই কনস্টিটিউশন রেখে এখন যে বিরাজমান সমস্যা, আপনারা এই কনস্টিটিউশনের ছায়াতলে এটা সমাধান করতে পারবেন না, ইট ইজ ইম্পসিবল। এই যে বিচার নিয়ে, সেনাবাহিনীর বিচার নিয়ে, পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থার যে অবস্থা, এবং এই অবস্থায় আপনার নির্বাচন মানে আপনার সমস্ত সদিচ্ছা থাকলেও নির্বাচন করা সম্ভব না। আপনার আরপিও পর্যন্ত এখন পর্যন্ত আপনার ড্রাফট করছেন, এগুলো ফয়সালা করতে পারেন নাই। সুতরাং আমি মনে করি এখন আমাদের সরাসরি একটা কথায় চলে আসা উচিত যে আমরা কি এই বর্তমান সরকার বা প্রশাসন সাংবিধানের আওতায় চলতেছে, এই সংবিধানকে আপনারা রেখে এই চুপ্পু সাহেবের কাঁধে বন্দুক রেখে আপনি খালি স্বীকার করতে থাকবেন? এগুলো নিয়ে আমরা বলি না কেন ভাই? মানে এখন আর মানে এখন এই যত দোষ ওই লোকের উপর দিয়া তারপরে লাত্তি মারে বিদায় করা, মানে এইসব ব্যবস্থা। কিন্তু আমাদের কোনো সাংবিধানিক বাস্তবতা নাই, ডেঞ্জারাস সিচুয়েশন আমাদের, এবং এই ডেঞ্জারাস সিচুয়েশন এগুলো আইন দ্বারা পরবর্তীতে কভার করা সক্ষম হবে না। এখন জুলাই সনদ আপনারা বলতেছেন
এইগুলা মিলে কি হবে আমরা কেউ জানি না, এবং আমি মনে করি আক্তার ভাইও জানেন না, কোন আইনজ্ঞ বলতে পারবেন না। আপনি যদি যারা সিটিং বিচারপতি আছেন, এই ধরনের একাধিক বিচারপতির সাথে আমি কথা বলে দেখেছি, তাদের কাছেও আইনের কোনো সঠিক ব্যাখ্যা নাই। এইদিকে যদি উনি জুড়াতালি দেওয়ার চেষ্টা করে আরেকদিকে ছুটে যায়। সুতরাং রাষ্ট্রযন্ত্র তো আপনার আমার কথা চলে না, চলে যদি এটা বিপ্লবী সরকার হয়, আপনারা ঘোষণা দেন এটা সংবিধান সব আমরা একটা মানে এগুলো বাতিল হয়ে গেছে আগেই, আমরা একটা আইওয়াশ করছিলাম, এখন আমাদের আওয়ার ওয়ার্ড ইজ ল, আমরা যা বলবো তাই আইন হবে, সেই অনুযায়ী বিচার হবে। এটা সহজ, এইটা এবং আমার মনে হয় এটার প্রতিই যাচ্ছে। দিস ইজ দ্য হার্ড ট্রুথ। আমি বলতে চাই যে আর্মি জেনারেল ওয়াকারুজ্জামান হি ওয়াজ এ হিরো। এই ভদ্রলোক যে কি পরিমাণ সাহায্য করতে, আমি খালি বয়ে আছি হাসান এবং শেখ হাসিনা তো কালকে উনি উস্কানি দিয়েছেন যে আর্মিদেরকে, যে আমি চাই না। আচ্ছা ইব্রাহিম, কালকে শেখ হাসিনা তো কালকে তো শেখ হাসিনা যা বলেছেন, এটা কি আপনি মনে করেন যে দায়িত্বশীল আমাদের শুনতে খারাপ লাগলেও শেখ হাসিনা এখানে বসে তো ভালোবাসার বাঁশি বাজাবেন না। বাংলাদেশের যে কোনো সংকটে শেখ হাসিনা চাইবেন যে উস্কে দিয়ে আবার যাতে পরিস্থিতি আরো অবনতি ঘটা যায়। এবং আমরা যারা শেখ হাসিনাকে চিনি, তিনি কি সবসময় ভালোবাসার ফেরিয়াল্লাহ ছিলেন? তিনি তার তো একটা চরম অসহিষ্ণু রাজনৈতিক কেরিয়ার আমরা দেখেছি, এবং এই অবস্থায় তিনি এখানে যা বলেছেন, আমি জানি না একজন রাষ্ট্রনেতা বা একজন সাবেক রাষ্ট্রনেতা কিভাবে এটা বলতে পারেন, কিন্তু এটা তিনি একটা শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন। আপনি কি বিশ্বাস করতে পারেন একজন প্রধানমন্ত্রী একজন নোবেল বিজয়ীকে বলতেছেন এর পানিতে চুবাইয়া দেও, এ সুদকুর? মানে এই কথা থেকে আমরা তো শেখ হাসিনাকে চিনি, এবং উনার উস্কানির মধ্য দিয়ে আরো রক্তপাত হবে এটা জেনেও তারা উস্কানির পথেই যাবেন। এটাই আমাদের বাস্তবতা, এটাই আমাদের রাজনীতি। এবং এই উস্কানিকে বাহবা দেওয়ার জন্য মানে একজন আওয়ামী লীগের আপনি পাইবেন যারা বলবেন কি, হে মাননীয় নেত্রী, আপনি একটু সহনশীল হয়ে একটা সুন্দর বক্তব্য দেন, আপনি তো আজকে 1 বছরের মতো বেশি হয়ে গেছে, আমরা কিভাবে আবার রাজনীতিতে ফিরে আসতে পারি একটা সহনশীলতা নিয়ে। মানে এই কথা কি নেত্রীর কথা বাদ দেন, আপনি কি আপনার আশেপাশে একজন আওয়ামী লীগের কাউরে পাইছেন যে এই কথাটা মনে করেন, এইটা ফিল করেন? সুতরাং এই হার্ড ট্রুথ, এই উস্কানি কিছুই না। কিছুদিন পরে উনারা সরাসরি পারলে যুদ্ধের ঘোষণা, সরাসরি অন্য কোন রাষ্ট্রকে বলবেন হামলা করো, আমরাও আছি, আমরা সামনে যাইতেছি, তোমরা পিছনে আসো। সুতরাং এইসবের প্রস্তুতি চলতেছে, আমাদের মানে নিকট ভবিষ্যৎ খুব খারাপ। তবে একটা প্রশ্ন থেকে যায় যে এদের বিচার হবে না? অবশ্যই বিচার হবে। আর্মিদের তাদের কোর্ট আছে, সেটা হলো তাদের যে জুডিশিয়াল কোর্ট, তাদের জন্য আলাদা আর্মি জুডিশিয়াল কোর্ট আছে। কিন্তু আক্তার ভাই এখন তো আর এখানে যাওয়ার সুযোগ নাই, আপনার রাষ্ট্রযন্ত্র বলে দিয়েছেন, এখন ইউ হ্যাভ টু স্ট্যান্ড অন দ্যাট, অথবা আপনি নাই, আপনি বলে দিয়েছেন আমরা বিচার করতেছি। এবং আর্মি মানে আপনি তো এদের বলার কোনো, এরা এখন ওই আগে যে জয় আর দিয়ে বলতো যেভাবে কি পারতো না পারতো, ওদের মতো এরা বলা শুরু করছে। আপনারা বিরক্ত সিলেটবাসী, এটা কোনটা, এটা কি করতে চান কালকে? এটা হচ্ছে যে আমাদের সিলেটের মানে কোন যোগাযোগ ব্যবস্থা, সিলেট ঢাকা থেকে ক্যালকাটা যাওয়া যায় যে সময়ে, এর 1.5 গুণ সময় লাগে সিলেট যাইতে। সমস্ত রাস্তাঘাট ভাঙ্গা। আমাদের মানে সাবেক মন্ত্রী মোমেন সাহেব সর্বশেষ মানে রাজত্ব করেছেন, তিনি বলেছেন যে প্রচুর বরাদ্দ দিয়ে আসছে, এগুলা নাকি বন্ধ হয়ে গেছে। এখন খালি বরাদ্দ হয় ফাইলের মধ্যে, আর বন্ধ হয়। সিলেটের মানুষের সমস্ত সিলেট জুড়ে একটা করুণ চিত্র, এটা যেমন বাংলাদেশেরই অংশ না, অথচ সিলেটের মানুষ ইচ্ছা করলে মানে নিজের টাকায় রাস্তাঘাট করতে পারবে। এই অবস্থায় সমস্ত বিশ্বব্যাপী যে সিলেটের লোকজন আছে তারা সাংঘাতিক বিরক্ত। আপনি মনে করবেন একটা এলাকার মানুষ প্রথম বিরক্ত হয়, তারপরে বিক্ষুব্ধ হয়, তারপরে এরা বিচ্ছিন্ন হয়। সিলেট যে অবস্থা শুরু হয়েছে এগুলা ওই দিকে চলে যাবে, মানে এগুলা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সো আগামীকাল বুধবার 3টার সময় এই বিরক্ত সিলেটবাসী, কোন দল মত নাই, সবাই আপনি সহ, মানে আপনার স্ত্রী না আসলেও চলবে, উনার বাড়ি যেন, উনার বাড়ি তো আর সিলেটে না, কিন্তু মানে আপনাকে থাকতেই হবে আবু তাহের ডাইভার্সিটি প্লাজায় 3টার সময়। এবং আমরা আশা করব মেরি জুবাইদাও যদি মানে হাজবেন্ডের এলাকার প্রতি ভালোবাসার টানে উনি উপস্থিত থাকেন, আমরা মনে করি সবাই যেন মানে হাসান ফেরদৌস ভাই, শাহ ভাই, আমাদের এই বঞ্চিত সিলেটবাসীর পাশে আপনারা এসে দাঁড়াবেন। মানে কালকে
3টা থেকে আমরা 6টা 7টা বলতে থাকবো। So, কিন্তু ইব্রাহিম ভাই, আপনাদের সিলেটের এত পয়সা, আপনাদের তো রাস্তাঘাট দরকার নাই, আপনারা একটা এআই করবেন ঢাকা থেকে অথবা নিউ ইয়র্ক থেকে, উইদিন এ সেকেন্ড আপনারা সিলেটে চলে যাবেন। আমাদের বইলা দেন যে আপনারা কেউ নাই, আমাদের পাশে নাই, আমরা আমাদের ব্যবস্থা করব। টেসলার মালিককে বলেন আপনাদের সুড়ঙ্গ করে রাস্তার নিচে দিয়ে করে দেবে। গ্যাস আর তেল ওইখানে দাঁড়াই আমরা বলবো যে আমরা অসন্তুষ্ট, আমরা বিরক্ত, এটা কারো বিরুদ্ধে না। আমরা ক্রমাগত গত 53 বছরের ইতিহাসে সিলেট বঞ্চিত রয়েছে, বারবার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, বারবার প্রতিশ্রুতির আমাদের মানে সিলেটে আছে যে শাড়ি একটু উঠাইয়া মানে আমাদের নদী পার করে দেন। তো এই অবস্থা দেখাইতেছেন আপনারা মানে এই বরাদ্দের কথা বলেন, এটা বলেন। আমরা নগদ চাই, আমাদের নগদ যা আছে এটা বুঝাইয়া দিতে হবে এবং আমাদের এটা চলমান থাকবে। থ্যাংক ইউ সো মাচ। বিরক্ত সিলেটবাসী প্রোগ্রাম কালকে হবে জ্যাকসন হাইটের কোন জায়গায়? ডাইভার্সিটি প্লাজা, রাইট? হোয়াট টাইম? কালকে বিকেল 3টায় বিরক্ত সিলেটবাসীর সমাবেশ হবে। আপনারা সবাইকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন। যাই হোক, থ্যাংক ইউ হাসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আখতার ভাই আজকে তো অনেক কথা বললেন, আখতার ভাইকে অনেক ধন্যবাদ। জি সাহেব ভাই কি বলছেন? আপনাদের কিছু গেস্ট এই বিভিন্ন ফেসবুকে ডক্টর ইউনূস এবং বিভিন্ন নামে যে সুদ করে এই সমস্ত কথা, বাজে কথা কেন লেখে এইভাবে? এটা তো আমরা কন্ট্রোল করতে পারবো না। আমরা কেউ যে লিখে, এটা তো তার রুচির ব্যাপার, এটাকে কন্ট্রোল করতে আমাদের। যে লেখে সেও তো সুদ খায় অথবা দেয়। আরো যদি বাড়ি থাকে সেও তো সুদ ছাড়া তো মনে হয় না খুব কম লোক বাড়ি কিনতেছে। না, এগুলা শুনেন, এগুলা মানে অনেকেই আবার আমাদের সম্মানিত হোমলেস আছেন, ওনারা তো সুদ খান না, তারা বলতেই পারেন। কিন্তু মানে এটা আপনার যখন রাষ্ট্রযন্ত্রের প্রধানমন্ত্রী হিসেবে বলছেন, মানে গুরুত্বপূর্ণ লোকজন বলছেন, শাহাবুদ্দিন ভাই, সাধারণ মানুষের দোষ দিয়ে লাভ নাই। এইটাই হয়ে গেছে এখন, মানে এটা এই সুদকুর বলা, এটা বলা, এটা স্বাভাবিক। তবে আমাদের কিছু সম্মানিত হোমলেস যারা মানে আমাদের আলোচনায় প্রাধান্য পান, তারা বলতেই পারেন এটা মানে তারা তার কোনো সুদ বুদ খান না। হ্যাঁ, তাদের ওনাদের নিজস্ব কোনো বাড়ি নাই, ওই জন্য না থাকতে পারে ওনাদের যা ইচ্ছা তা বলারও স্বাধীনতা। ব্যাংকে টাকা রাখেন না, ওনার বালিশের নিচে টাকা রাখেন না। এবং তাদের কিছু মানুষ আছে, তাদের যা ইচ্ছা বলার আছে, আপনি মানে এটা কিছু বলতে পারবেন না, এখানে যুক্তি বলে না, তা উনি যা ইচ্ছা বলতে পারে। এই অধিকার নিয়ে ওনাদের জন্ম হয়েছে, ওনারা বেড়ে উঠেছেন, এবং আপনারাও একটু পরে ওনারা গালি দিবেন, আপনি তো কিছু করতে পারবেন না। তো আপনি শুনবেন না। আমার ছোটবেলা আমার বাবা বলছিল, তুমি রাস্তায় চলতে দেখবা কুকুর ঘেউ ঘেউ করতেছে, তুমিও আবার ঘেউ ঘেউতে লাগিয়ে যাইও না। উনি মনে করছিল আমি তো ওই ঝগড়াঝাড়িতে থাকি, মানে তুমি বলছো যে তুমি রাস্তাটা পার হইয়া আরেক দিকে যাইও গা, মানে কুকুর তখন অন্য জায়গায় ব্যস্ত হয়ে যাবে। তো আপনি এই কে ফেসবুকে কি বললো এগুলো পড়তে যান কেন সাহেব ভাই? আপনি ঔষধপত্রের দাম বাড়াইবেন, এটা যদি প্রতি মিনিটে একটা পোস্ট থাকে তখন তো আপনি অ্যাভয়েড করতে পারেন না। দেখবেন না, দেখে আপনি তো দেখে তো ভিউ বাড়াইতেছেন, ভিউ বাড়ানোর উৎসাহ পায় লোক। হ্যাঁ, আপনি দেখেন গেল না দেখাই বেটার। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ দর্শক। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।